আসসালামু আলাইকুম। এবছরের অন্যতম আলোচিত একটা ফোন হচ্ছে ইনফিনিক্সের হট 60 প্রো প্লাস। আপনাদের কাছ থেকে অনেক অনেক অনুরোধ আমরা রিসেন্টলি দেখেছি আমাদের বিভিন্ন ভিডিওতে যে এই ফোনের ফুল রিভিউ কবে আসবে। সো ফুল রিভিউ তো অবশ্যই হবে ভাই, কিন্তু ফোন এত পাতলা হচ্ছে আজকাল, এত পাতলা, মানে আমার একটু পাতলা হইতে ইচ্ছা করে আর কি। যাই হোক, আমি তো আর ফোন না। এখন বিষয় হচ্ছে যে ভাই, এই বর্তমান বিশ্বে দেখতেছি স্মার্ট ওয়াচের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, সেটা হলো স্লিম হওয়ার প্রতিযোগিতা। হ্যাঁ, এক এক সময় এক একটা ট্রেন্ড তৈরি হয়। এই মুহূর্তে চলতেছে স্লিম হওয়ার ট্রেন্ড, এবং অনেক নামি দামি কোম্পানি এই কাজটা সহজে করতে পারে। যেমন স্যামসাং রিসেন্টলি করছে ভাই, $1200 ফোন, বাংলাদেশ টাকায় 1.5 লাখ টাকার উপরে। হ্যাঁ, তারা করতে পারে, কারণ হচ্ছে ফোন যখন আপনি পাতলা করতে যাবেন তখন তো এর ভেতরে যে মেকানিজমটা আছে ওইটা খুবই কমপ্লেক্স হয়ে যায়, দাম তো বাড়ে সেজন্য। কিন্তু 20-25 হাজার টাকা দামের ফোনেও এরকম স্লিমনেস, এই জিনিসটাই কিন্তু করে দেখিয়েছে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। এই ফোনটার থিকনেস মাত্র 5.95 মিলিমিটার। ভাই রে ভাই, মানে হাতে নিয়ে আপনার কাছে মনে হবে যে কই ফোন, কই এটা কি ধরে আসি। বাই দ্য ওয়ে ভাই, আমার না টেনশন হচ্ছে, কিছুদিন পরে না জানি ফোন কোম্পানিগুলো আমাদের হাতে একটা ডিসপ্লে ধরায় দেয় আর কি। আরে কেনা কে চাতে হো, মানে চিন্তা করে দেখেন, জিনিসটা কিন্তু সেই দিকেই যাচ্ছে ধীরে ধীরে। ফোনটা পাতলা হলেও কিন্তু এটা যথেষ্ট ডিউরেবল, মানে আপনার হাত থেকে যদি অ্যাক্সিডেন্টালি পড়ে টড়ে যায় তাহলে ফোনটা নষ্ট হওয়ার চান্স একটু কম। IP65 এর রেটিংও আছে, এর ফলে এর ভেতরে ধুলাবালি প্রবেশ করবে না এবং পানির স্প্ল্যাশ থেকে মোটামুটি নিরাপদ। ডিজাইন জিনিসটা আসলে আপেক্ষিক, মানে আমার যেটা অনেক বেশি ভালো লাগছে আপনার সেটা হয়তো ভালো নাও লাগতে পারে। তবে আমার অবজারভেশন হচ্ছে যে ভাই, ইনফিনিক্সের হট সিরিজের আগের যে ফোনটা হট 50 প্রো প্লাস, তার সঙ্গে কিন্তু ডিজাইনের খুব বেশি পার্থক্য আমি দেখতেছি না, মানে প্রায় একই রকম, সামান্য একটু ফাইন টিউন করেছে। তবে বেশ দারুণ দারুণ কিছু কালার তারা এবার অফার করছে। নর্মালি যে সমস্ত কালারের ফোন বাজারে খুব একটা দেখা যায় না, মোট 6টা কালারের ফোন পাওয়া যাবে, যেমন কোরাল টাইডস, মিস্টি ভায়োলেট, মোকো সাইবার গ্রিন, সনিক ইয়েলো, টাইটানিয়াম সিলভার, স্লিক ব্ল্যাক ইত্যাদি ইত্যাদি। আমাদেরকে তারা এই স্লিক ব্ল্যাক কালারটা দিছে, এই কালারটা নাকি আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন আর কি। বাজেট বিবেচনায় তারা যে ডিসপ্লে দিয়েছে এটার প্রশংসা করতেই হয়। 6.78 ইঞ্চির একটা প্যানেল তারা ব্যবহার করেছে অ্যামোলেড, যেটা রিফ্রেশ রেট আবার 144 হার্জের, সঙ্গে 2304 PWM ডিমিংও রয়েছে, আর এটা রেজলিউশন হচ্ছে 1.5K। ভাই এমনিতে স্লিম ফোন, তারপরে আবার কার্ভ ডিজাইন, সব মিলায়া এইটা হাতে ধরে আপনার মনে হবে যে আপনি সত্যি সত্যি একটা ডিসপ্লেই ধরে আছেন, এবং বেজেল যথেষ্ট স্লিম। আমার মনে হয় এই বাজেটের যত ফোন মার্কেটে আছে এইরকম সিমেট্রিক্যাল বেজেল খুব কম ফোনই দিতে পেরেছে। আর এই ফোনের ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে, যেটা আমরা রিসেন্টলি নাথিং ফোন 3-তে দেখলাম আর কি। সো দামি দামি ফোনেও কিন্তু এই সেম ডিসপ্লে প্রোটেকশন ব্যবহার করা হয়। সো আপনার যদি দামের কথা মাথায় থাকে তাহলে এই ডিসপ্লেকে আসলে খারাপ বলার তেমন কোনো সুযোগ নেই। এটা টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 700 নিটস, আর HBM বা হাই ব্রাইটনেস মোডে 1600 নিটস পর্যন্ত উঠতে পারে। তবে ইনফিনিক্স বলতেছে এটার পিক ব্রাইটনেস 4500 নিটস। আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে টেস্ট করে দেখেছি, ইনডোরে তো ঠিকঠাক আছেই, আউটডোরেও কিন্তু ভালো পারফর্ম করেছে। আচ্ছা, এবার হচ্ছে আসল আলাপটা হচ্ছে এর ভেতরে প্রসেসর কি তারা ব্যবহার করেছে সেইটা নিয়ে। জি ভাই, G200। হ্যাঁ, আগে G100 বলতাম, তার আগে G99 বলতাম, এখন 200। তবে একই জিনিস ভাই, 99, 100, 200 সবই একই জিনিস। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এইটা বেসিক্যালি একটা নাম্বার গেম আর কি। হ্যাঁ, G99 এর সামান্য একটু টুইক করে G100 নাম দিয়ে দিছে। আর G100 এর জিপিউর যে বেস ফ্রিকোয়েন্সি ওইটা আগে ছিল 1000 মেগাহার্জ, এখন হয়েছে 1100 মেগাহার্জ। এই 100 মেগাহার্জ বাড়ায় তারা প্রসেসরের নাম দিয়ে দিছে G200। এইটা অনেকটা ওই মার্কেটিং স্ট্যান্টের মতো আর কি। হ্যাঁ, কিছুটা গিমিক টাইপের, তেমন কোনো পার্থক্য নাই, আর যা যেমন ছিল ঠিক তেমনই। এনিওয়ে, একটা জিনিস স্বীকার করতে হবে যে 4G যতগুলো চিপসেট এই মুহূর্তে মার্কেটে এক্সিস্ট করে তার মধ্যে কিন্তু এটা সবচাইতে পাওয়ারফুল। G99, G100, G200 এই প্রসেসরগুলোর প্রচুর ফোনের রিভিউ আমরা করেছি। সো এটার পারফরমেন্স নিয়ে মনে হয় না যে নতুন করে কিছু বলার আছে, আপনারা অলরেডি জানেন। নর্মালি এটা মিড রেঞ্জের ফোনগুলোতে ব্যবহার করা হয়। ইনফিনিক্স অনেক দিন ধরেই তারা এই লাইন আপের চিপসেটগুলো ব্যবহার করছে, এখানেও তার কোনো ব্যতিক্রম হয় নাই, এবং এটার পারফরমেন্স মোটামুটি ভালো। এই ফোনে 8GB র্যাম আছে, যেটা LPDDR4X এর, আর 256GB স্টোরেজটা UFS 2.2, হুইচ ইজ ডিসেন্ট আই গেস এই দামের ফোনে। ডেইলি ইউসেজ অবশ্য খুব বেশি ল্যাগ আর স্ট্যাটার আমরা দেখি নাই, টু বি ভেরি অনেস্ট। আর আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিলও না, যেহেতু মাত্র 20-25 হাজার টাকা দামের একটা ফোন। একটা জিনিস প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ফোনটার স্পেকের সঙ্গে কিন্তু বেশ ভালোই মিল পাচ্ছি আমরা টেকনোর একটা ফোন, টেকনো স্পার্ক 40 প্রো প্লাসের। বেশ কিছু জায়গায় অমিলও রয়েছে, অবশ্যই সেটা নিয়েও আলাপ হবে।
আমরা এটার আনটু টেস্টও করেছি, আর স্কোর এসেছে 4,47,824, গিগ বেঞ্চে সিঙ্গেল করে 740 আর মাল্টি করে 1,957 পেয়েছি। রিসেন্টলি রিভিউ করা যতগুলো ইনফিনিক্স ফোন আছে তার একটা তুলনামূলক চিত্র এই চার্ট থেকে আপনি পাবেন। স্কোরের দিক দিয়ে এইটা মোটামুটি ওপরের দিকে রয়েছে, তবে এই G200, 100 বা 99 এই ধরনের যত চিপসেট আছে তার প্রত্যেকটার সঙ্গে যদি একটি তুলনামূলক চিত্র আপনাদেরকে দেখাতে চাই, খেয়াল করে দেখেন এখানে কিন্তু খুব বেশি ব্যবধান নাই। G100 আর G200 এর স্কোর অলমোস্ট একই রকমই এসেছে। অবশ্য G200 দেওয়া আরও একটা ফোন আমরা রিসেন্টলি রিভিউ করেছি, টেকনো স্পার্ক 40 Pro Plus। ফর সাম রিজন সেই ফোনটার স্কোর কিন্তু ইনফিনিক্স হট 60 Pro Plus টপকাতে পারে নাই, বেশ খানিকটা পিছিয়েই রয়েছে বলতে হবে। তবে 24 থেকে 25,000 টাকার রেঞ্জে যত ফোন মার্কেটে অ্যাভেলেবেল অফিসিয়াল তার একটা তুলনামূলক চিত্র দেখেন, হট 60 Pro Plus কিন্তু ওপরের কাতারেই রয়েছে। অবশ্য 24,000 টাকায় এর চাইতে ভালো স্কোর অন্য কোনো অফিসিয়াল ফোনে মনে হয় না দিতে পারবে, অন্তত আমাদের চার্ট সেটাই বলছে। পারফরমেন্স নিয়ে আরও অনেক কিছু বলা যেত, মানে খুঁটিনাটি নিটপিকি অনেক কিছু ধরা যেত, কিন্তু যেহেতু একটা বাজেট রেঞ্জের ফোন সুতরাং খুব বেশি ডিটেইলে গিয়ে ভুল আজকে আমরা ধরছি না। তবে আমরা টুকটাক গেমিংও করেছি এই ফোনটা দিয়ে, আর এটার গেমিং পারফরমেন্স আমি বলবো যে ওকে টাইপের, মানে আপনি যদি মডারেট গেমার হন বা শখের গেমার হন আপনার জন্য এটা ঠিক আছে। তবে এক্সটেন্সিভ পিরিয়ড ধরে আপনি যদি গেমিং করেন তাহলে এটা হিট হবে ভাই, কারণ ফোনটা অনেক পাতলা। আমার মনে হয় 2D টাইপের গেমের জন্য এই ফোনটা ঠিক আছে। ট্রাই করতে অবশ্য বাদ রাখি নাই আমরা কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9, পাবজি, ফ্রি ফায়ার তো খেলেছি। হ্যাঁ, একেবারে সেরা পারফরমেন্স আপনাকে দেবে না, কোথাও কোথাও আপনাকে একটু কম্প্রোমাইজ করে খেলতে হবে, সেটাই স্বাভাবিক। জাইরোস্কোপ আছে এই ফোনে যেটা কন্ট্রোলিং এর জন্য বেশ হেল্প করবে, আর ব্যাটারি কনজাম্পশনটা আমার কাছে স্ট্যান্ডার্ডের চাইতে একটু বেশি মনে হলো। পারফরমেন্স টেস্টিং করে যেটা বুঝলাম যে এইটা ডিসেন্ট পারফরমেন্স দেবে আপনাকে কনসিডারিং দ্য বাজেট। ইনফিনিক্সের ইউআইতে রিসেন্টলি বেশ ভালোই চেঞ্জ এসেছে। XOS আমার খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে এখানে প্রচুর কাস্টমাইজেশন করা যায়। খেয়াল করে দেখেন হোম স্ক্রিন সেটিংসে আপনি যে পরিমাণে গেস্টার শর্টকাট করে নিতে পারবেন, এটা নর্মালি এই বাজেটের ফোনে অন্য কোনো ব্র্যান্ড দেয় কিনা আমার জানা নাই। আইকনগুলো আগের চাইতে আরও ফাইন টিউন করা হয়েছে, দেখতে বেশ ক্লিন লাগে। যদিও এটা নোটিফিকেশন প্যানেল, আপনি উপর থেকে টান দেওয়ার সাথেই বুঝে যাবেন যে এটা আসলে iOS কে কপি করা। আজকাল সবাই করছে এই কাজটা। ইনফিনিক্সের ইউআই নিয়ে একটা কমন সমস্যা হচ্ছে ভাই, আপডেট অনেক বেশি পাওয়া যায় না। আমার মনে হয় ইনফিনিক্সকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। 2 বছরের সিকিউরিটি অ্যান্ড প্যাচ আপডেট অবশ্য আপনি পাবেন, তবে মেজর অ্যান্ড্রয়েড আপডেট আসবে কিনা কনফার্ম করে বলা যাচ্ছে না। বেশ কিছু এআই ফিচারও এই ফোনে আছে, যেমন এআই ভক পোর্ট্রেট, এআই ইরেজার, এটা তো পুরাতন একটা ফিচার, এআই ইমেজ এক্সটেন্ডার আছে, ইত্যাদি ইত্যাদি বেসিক অনেক ফাংশন আপনি পেয়ে যাবেন। আইআর ব্লাস্টার হচ্ছে আমার খুবই পছন্দের একটা ফিচার ভাই, এই জিনিসটা সব ফোনেই থাকা উচিত। মানে ওই যে রিমোট কন্ট্রোল চালিত জিনিসপত্র যদি ঘরে থাকে তাহলে ফোন থেকে আপনি কাজ সারতে পারবেন। আর এনএফসিও আছে এই ফোনে। আজকাল এনএফসি নিয়ে আমাদের দেশে অনেক আলাপ হচ্ছে, গুগল পে চলে আসছে এবং কিছুদিন পরে দেখা যাবে যে মেট্রো রেলের টিকিটও আপনার পকেট থেকে বের করতে হচ্ছে না, ফোন থেকে ট্যাপ করে আপনি অ্যাক্সেস পাবেন। ও বাই দ্য ওয়ে, ডেডিকেটেড নয়েজ ক্যান্সেলিং মাইকও কিন্তু এই ফোনে আছে। এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যেটা আবার সোনির বানানো IMX882। এটা পুরাতন একটা সেন্সর হলেও বেশ ভালো ছবি তুলতে পারে, বিশেষ করে লো লাইটে এই সেন্সরের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো এবং সমাদৃত। সেলফি শুটার হচ্ছে 13 মেগাপিক্সেলের। অবশ্য আমি মিস করেছি একটা আলট্রা ওয়াইড শুটার। ভাই আমার অবজারভেশন হচ্ছে যে ফোনের নামগুলো তো তারা এরকম খুব লিউক্রেটিভ দেয়, যেমন প্রো প্লাস, আলট্রা ইত্যাদি ইত্যাদি, কিন্তু জিনিস কই ভাই? এগুলো দেওয়া লাগবে না? একটা আলট্রা ওয়াইড শুটার দিলে মনে হয় একদম 16 কলাপূর্ণ হইতো এই ফোনের। এনিওয়ে, ছবির কোয়ালিটি খারাপ না, অন্তত এই দামের ফোনে আপনি যেমন এক্সপেক্ট করছিলেন তার চাইতে বেটার ছবি আপনাকে দেবে। ইনফিনিক্স তাদের ফোনের ছবির কোয়ালিটি কিন্তু অনেক ইমপ্রুভ করেছে, রিসেন্টলি অনেক মডেলে আমরা দেখতে পেয়েছি, এবং হট 60 Pro Plus-এ কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। অবশ্য একটা কমন সমস্যাও আছে, আর সেটা হলো এক্সপোজার কন্ট্রোল। আমার মনে হয় ইনফিনিক্সকে এইখানে আর একটু কাজ করা দরকার। এনিওয়ে, ছবিগুলো ওভার স্যাচুরেটেড না, সেটা একটা ভালো ব্যাপার। ন্যাচারাল কালার টোন পাবেন, ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই মনে হলো আমার কাছে, এবং পোর্ট্রেট ফটোগ্রাফিতে সাবজেক্ট সেপারেট ভালো, মানে খুব বেশি ভালো বলা যাচ্ছে না, তবে কাজ চলে যাওয়ার মতো। সেলফি শুটারের ক্ষেত্রেও একই কথা বলা যায়, স্কিন টোনটা ধরে রাখার চেষ্টা করে। তবে ওই যে কমন একটা সমস্যা সব স্মার্টফোনেরই আছে বাজেট রেঞ্জের, সেটা হচ্ছে শ্যাডো এরিয়া এক্সপোজ করতে গিয়ে না ডিজিটাল নয়েজ ক্রিয়েট করে ফেলে। লো লাইটে এই ফোনের পারফরমেন্স আমাদের কাছে ওকে টাইপের মনে হলো। ভিডিও করা যাবে সর্বোচ্চ 2K 30 FPS আর 1080p-তে 60 FPS আপনি শ্যুট করতে পারবেন। স্টেডি মোড আছে এবং এটার স্টেবিলাইজেশন ডিসেন্ট। জাস্ট এই মাইক্রো স্ট্যাটারটা যদি কোনোভাবে অ্যাভয়েড করা যেত তাহলে এটা দিয়ে টুকটাক ব্লগিংও আপনি করতে পারতেন। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার স্যাম্পল, ইন কেস ইউ আর ইন্টারেস্টেড। ওয়াইডনেস ঠিকঠাকই আছে আমার মনে হয়, এই বাজেটের ফোনগুলোতে ওয়াইডনেস আরও কম থাকে যেটা আমরা দেখেছি। কালার ব্যালেন্স ঠিকঠাকই আছে। ওভারঅল আমার মনে হয় না যে এর চাইতে বেশি কিছু আপনি পাবেন অফিসিয়াল ফোনে অন্তত। আর যে আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, সেটা এই ফোন থেকে সরাসরি রেকর্ড করা।
5160 mAh ব্যাটারি, খারাপ না ভাই, মানে ফোন এত পাতলা যে এর মধ্যে যে 5000-এর বেশি mAh ব্যাটারি তারা ইনক্লুড করেছে, ব্যাপারটা বেশ ইমপ্রেসিভ। এবং 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে বক্সের মধ্যেই, খারাপ না জিনিসটা, বেশ ভালো একটা কম্বো। 6-7 ঘন্টা এসওটি আপনি ইজিলি পেয়ে যাবেন। যদি ব্রাইটনেস একটু কমিয়ে চালান তাহলে লম্বা সময় ব্যাকআপ পাবেন। যেহেতু 6 ন্যানোমিটার বেসড একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে, এতে ব্যাটারি কনজামশন ডিসেন্ট। তবে এই ফোনটা একটা দিক দিয়ে টেকনোর যে স্পার্ক 40 প্রো প্লাস আছে, ওই প্রো প্লাসের সঙ্গে এই প্রো প্লাসটা পিছিয়ে রয়েছে, সেটা হলো ওয়্যারলেস চার্জিং। এই জিনিসটা তারা দেয় নাই, অবশ্য দামও 1000 টাকা কম, সেই হিসেবে অনেকে হয়তো ভাববেন যে আমার ওয়্যারলেস চার্জিংয়ের দরকার নাই, দাম কম দরকার, তাদের জন্য এটা ঠিক আছে। বাট ফর মি আমার মনে হয় ওয়্যারলেস চার্জিংটা রাখা উচিত ছিল। সাউন্ড কোয়ালিটি ভালো ভাই, তবে আমি একটা জিনিস খেয়াল রাখি, সেটা হচ্ছে ওই যে স্টেরিও সাউন্ড বলে, ব্যালেন্সটা ঠিক আছে কিনা, ডান দিকে কতটুকু বা দিকে কতটুকু, এটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে। তার কারণ হচ্ছে ডেডিকেটেড গ্রিল দিয়েছে তারা। অনেকে আবার ওই এয়ারপিসটাকেই লেফট সাইড হিসেবে ইউজ করে, ওই দিক দিয়ে আবার এটা ঠিক আছে। তবে ওই যে JBL এর টিউন করা এটা সেটা আমার কাছে অত ভালো মনে হয় না, কারণ ভাই ফোনটা এত পাতলা, ভালো সাউন্ড সে দিবে কিভাবে, মানে ফিজিক্সই তো তাকে অ্যালাউ করবে না। এনিওয়ে ডিসেন্ট সাউন্ড কোয়ালিটি পাবেন। আর আমরা ওয়্যারলেস সাউন্ড কোয়ালিটিও ট্রাই করেছি এই ফোন দিয়ে, যেমন QCOR ST15, এটা বেশ পপুলার TWS আজকাল, সাথে সাউন্ড পিটসের T3 Pro, এটাও বেশ ভালো পপুলার ইদানিং দেখতে পাচ্ছি। ওয়্যারলেস আউটপুট কোয়ালিটি খুব একটা খারাপ আমার কাছে মনে হয় নাই, যেহেতু 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট এতে নাই, সো কনভার্টার আর TWS ছাড়া তো আমি আর কোনো ওয়ে দেখছি না। ভাইব্রেশনটা আসলে চলনসই, মানে এটা খুব বেশি ভালো বলা যাবে না, পাতলা একটা ফোন, তবে টর্চের ব্রাইটনেস কিন্তু যথেষ্ট ভালো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ ভালোই কাজ করে, তবে অ্যানিমেশনের জন্য মনে হয় যে একটু ডিলেড আছে, বাট ইটস ওকে। সো ফাইনালি কেমন মনে হলো আমার কাছে এই ফোনটা? দেখেন ভাই, রিসেন্টলি রিলিজ হওয়া ফোনগুলোর দিকে তাকিয়ে না আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের যে প্রত্যাশার পারদ সেটা কিন্তু অনেক ওপরে চলে যাচ্ছে, স্ট্যান্ডার্ডটা হাই হয়ে যাচ্ছে, সেটা একটু ভালো দিক। অন্য কোম্পানিগুলো শিখতে পারবে। ধরেন এরপরে এই বাজেটের অন্য কোনো ফোন যদি আমাদের কাছে আসে, আমরা বলতে পারবো যে ভাই ওই কোম্পানি পারছে, তোমরা পারো না কেন? 144 হার্জের ডিসপ্লে দিতে পারো না কেন 24,000 টাকায়? এরপর ফোনের থিকনেস এত কম করার পরেও 5000-এর বেশি ব্যাটারি ব্যাকআপ তোমরা দিতে পারো না কেন? আরও অনেক ভালো ভালো জিনিস বলা যাবে। সো সেই দিক দিয়ে তাকালে আমি যদি ফাইনাল কনক্লুশনে আসি, 24,000 টাকা আমার মনে হয় না যে এর চাইতে ভালো ডিল এই মুহূর্তে মার্কেটে আছে। আপনার যদি অল ইন অল একটা ডিভাইস দরকার হয়, যে আপনি খরচ করবেন খুবই কম কিন্তু আপনার সব কিছু চাই ভাই, তাহলে আমার মনে হয় এটা একটা ডিভাইস। তবে মনে রাখতে হবে কিছু জিনিস আপনাকে অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে, কারণ টাকা কম খরচ করলে তো আপনি কম পাবেন, এটাই স্বাভাবিক। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। বাট অফিসিয়াল মার্কেট যদি আপনি চিন্তা করেন তাহলে ভাই এই বাজেটে ইনফিনিক্স যেটা দিচ্ছে এটা প্রশংসা করতেই হয়। আপাতত এই পর্যন্তই। আপনার কাছে কেমন লাগলো ইনফিনিক্স হট 60 Pro Plus? অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।